IC38 পরীক্ষার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আজকে আমরা পড়ব। এই পরীক্ষার বেশ কিছু চ্যাপ্টার আছে, 22খানা মতন চ্যাপ্টার আছে। তার মধ্যে কয়েকটা চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন আসে, আর সেটা কাজের জন্য সেটা জানা প্রয়োজন। তার মধ্যে এই চ্যাপ্টার 5, লিগাল প্রিন্সিপালস অফ অ্যান ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এর কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আমরা ডিটেলসে পড়বো, বাকি যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো স্কিপ করে যাব, কিন্তু এগুলো থাকবে। আপনারা যে কোনো সময় এখানে পজ করে ভিডিওটা দেখতে পারবেন, তাতে ওই চ্যাপ্টারগুলো পড়তে পারবেন। আমি আরম্ভ করছি চ্যাপ্টার ইন্ট্রোডাকশন। In this chapter, we discuss the elements that govern the working of an insurance contract. The chapter also deals with the special features of an insurance contract. মানে এই চ্যাপ্টারটায় আমরা ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের লিগাল যে ব্যাপারগুলো সেগুলো দেখব। Insurance contracts, legal aspects and special features. এতে কি কি থাকে? Legal aspects থাকে the insurance contract. Insurance involves a contractual agreement in which the insurer agrees to provide financial protection against certain specified risks for a price or consideration known as the premium. The contractual agreement takes the form of an insurance policy. An insurance policy টা হচ্ছে একটা এগ্রিমেন্ট বিটুইন দ্য ইনসিওরার আর যে ইনসিওরি, যাকে ইনসিওর করা হচ্ছে, সেটা একটা কনসিডারেশন। প্রত্যেক কন্ট্রাক্টে কনসিডারেশন থাকে, এখানে কনসিডারেশনটা হচ্ছে সেই প্রিমিয়ামটা। তখন সেটা এগ্রিমেন্ট তৈরি হচ্ছে, কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হচ্ছে, যেটাকে ইন্স্যুরেন্স পলিসি বলা হয়। B. Legal aspects of the insurance contract. We will now look at some features of the insurance contract and then consider the legal principles that govern insurance contracts in general. কিছু পয়েন্ট আমরা দেখি, ইম্পর্টেন্ট এই জিনিসটা খুব। Contract is an agreement between parties enforceable at law. The provisions of the Indian Contract Act 1872 govern all contracts in India, including insurance contract. এটা একটা ডেফিনেট প্রশ্ন আসতে পারে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কবে হয়েছিল? এই ডেটসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1872, আর এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটা কিন্তু নট অনলি ফর ইন্স্যুরেন্স, যে কোনো কন্ট্রাক্ট, যে কোনো কমার্শিয়াল কন্ট্রাক্ট তাতে এটা কন্ট্রোল করে। An insurance policy is a contract entered into between two parties with the company called the insurer and the policyholder called the insured, and fulfills the requirements enshrined in the Indian Contract Act 1872. এই 1872তে যে কন্ট্রাক্ট হয়েছে তাতে দেখুন, একদিকে প্রপোজার আছে যে হচ্ছে ইনশিওর্ড, আর অন্যদিকে আছে ইন্স্যুরেন্স কোম্পানি। তাদের দুজনের মধ্যে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট তৈরি হচ্ছে। এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টে কী কী এলিমেন্টস থাকে এটাও কিন্তু একটা প্রশ্ন। এখানে কোনগুলো কন্ট্রাক্টের পার্টে আছে কিংবা কোনগুলো নেই, এগুলো আপনাদের ট্রু অ্যান্ড ফলসে কোয়েশ্চেন আসতে পারে। এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট: অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিস, ফ্রি কনসেন্ট, ক্যাপাসিটি অফ দ্য পার্টিস আর লিগ্যালিটি। এইগুলো হচ্ছে যে কোনো ভ্যালিড কন্ট্রাক্টের একটা পার্ট। এগুলো আমরা এক এক করে দেখব। The elements of a valid contract are offer and acceptance. When one person signifies to another his willingness to do or to abstain from doing anything with a view to obtaining the assent of the other to such act, he is said to make an offer or proposal. Usually the offer is made by the proposer and acceptance by the insurer. When a person to whom the offer is made signifies his assent thereto, this is deemed to be an acceptance. Hence, when a proposal is accepted, it becomes a promise. আমি এটুকু এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে যে কোনো কন্ট্রাক্টে একটা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের ব্যাপার থাকে। একজন যে জিনিসটা নেবে সে সেটাকে প্রপোজ করবে যে আমি এটা কিনতে চাই কিংবা আমি এই কাজটা করাতে চাই, সে হচ্ছে প্রপোজার। আর যে প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে তাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অফার যেটাকে হয়, যে হচ্ছে প্রপোজার, মানে যে যাকে ইন্স্যুর করা হবে তাকে বলতে হয় আমি ইন্স্যুরেন্সটা কিনবো, আর যে অ্যাকসেপ্ট করে যে আমি আপনাদের ইন্স্যুরেন্স দেবো সে তা হচ্ছে ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স কোম্পানি। এই অফার আর অ্যাকসেপ্টেন্স না হলে কিন্তু কোনো কন্ট্রাক্ট ভ্যালিড হয় না। দ্য অ্যাকসেপ্টেন্স নিডস টু বি কমিউনিকেটেড টু দ্য প্রপোজার উইচ রেজাল্টস ইন দ্য ফর্ম অফ আ কন্ট্রাক্ট। এই কমিউনিকেশন যেটা হয় যে আমি অ্যাকসেপ্ট করছি, সেটাকেই কন্ট্রাক্ট বলা হয়। এই আমাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স পলিসি।
When a proposer accepts the terms of the insurance plan and signifies his assent by paying the deposit amount, which on acceptance of the proposal gets converted to the first premium, the proposal becomes a policy. ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, যে ইন্স্যুরেন্স প্ল্যানটা কেনা হচ্ছে তখন প্রথম যে প্রিমিয়ামটা দেওয়া হলো সেটা যখন অ্যাকসেপ্ট হলো, সেটা হচ্ছে তখন সেই পলিসিটা শুরু হলো। যদি তার উপর কোনো কন্ডিশন দেওয়া হয় সেটা বিকামস আ কাউন্টার অফার। দ্য পলিসি বন্ড বিকামস দ্য এভিডেন্স অফ দ্য কন্ট্রাক্ট। এই যে কন্ট্রাক্ট যেটা হলো মেইন, সেটা পলিসি বন্ডটা হচ্ছে তার এভিডেন্স। কনসিডারেশন, যে কোনো কন্ট্রাক্টের একটা করে কনসিডারেশন থাকতে হয়, মানে একটা কিছু বিনিময় থাকতে হয়, কেন সেটা কন্ট্রাক্টটা হচ্ছে, এমনি এমনিতে কেউ কিছু করে না। দিস মিনস দ্য কন্ট্রাক্ট মাস্ট কন্টেন সাম মিউচুয়াল বেনিফিট for the parties. The premium is the consideration from the insured, and the promise is to indemnify is the consideration from the insurance. মানে এখানে যেটা বলা হচ্ছে যে প্রিমিয়ামটাই হচ্ছে কনসিডারেশন। এবারে এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিস, বোথ দ্য পার্টি শুড অ্যাগ্রি টু দ্য সেম থিং ইন দ্য সেম সেন্স। ইন আদার ওয়ার্ডস there should be consensus ad idem বিটুইন বোথ পার্টিস। মানে দুটো পার্টি একটা জিনিসের মত দেবে, কিন্তু একইভাবে একই জিনিস বিশ্বাস করে, একজন একটা বললো আর একজন অন্যরকম মনে করলো, সেরকম যেন না হয়, দুজনে একই মানে করে সেটা যেন বুঝে, সেটা হচ্ছে এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিস। সেম সেন্সে বুঝতে হবে। ফ্রি কনসেন্ট, দেয়ার শুড বি ফ্রি কনসেন্ট ওয়াইল এন্টারিং ইনটু আ কন্ট্রাক্ট। এইটা আবার ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু প্রশ্ন আসে যে ফ্রি কনসেন্ট কিসের জন্য হয়, কিংবা এই প্রতিটা পয়েন্ট ধরে ধরে জিজ্ঞেস করা হবে এটা ফ্রি কনসেন্ট কি না। ফর এক্সাম্পল, ফ্রি কনসেন্ট কেন কিসে আসে? কনসেন্ট ইজ সেড টু বি ফ্রি when it is caused by coercion, when it is not caused by coercion, undue influence, fraud, misrepresentation, mistake। এগুলো একটা একটা করে পরে আমরা দেখছি। When consent to an agreement is caused by coercion, fraud or misrepresentation, the agreement is voidable। মানে এই পয়েন্টগুলো যদি থাকে, কোয়ারশন কিংবা ফ্রড কিংবা মিসরিপ্রেজেন্টেশন, তাহলে কিন্তু এগ্রিমেন্টটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, এগ্রিমেন্টটা ভ্যালিড থাকবে না। ক্যাপাসিটি অফ দ্য পার্টিস, বোথ দ্য পার্টিস টু দ্য কন্ট্রাক্ট মাস্ট বি লিগালি কম্পিটেন্ট টু এন্টার ইনটু দ্য কন্ট্রাক্ট। যে যারা কন্ট্রাক্ট করছে তাদের কিন্তু লিগালি কম্পিটেন্ট হতে হবে, মানে তাদের পলিসিতে তাদের বেসিক্যালি এখানে যেটা হয় তাদের মেজর হতে হবে, মাইনর কোনো বাচ্চা ছেলে মেয়ে করতে পারবে না। দ্য পলিসি হোল্ডার মাস্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য এজ অফ মেজরিটি অ্যাট দ্য টাইম অফ সাইনিং দ্য প্রপোজাল অ্যান্ড শুড বি অফ সাউন্ড মাইন্ড অ্যান্ড নট ডিসকোয়ালিফাইড আন্ডার এনি ল। এক তো তাকে মেজর হতে হবে, মাইনর হলে চলবে না। দ্বিতীয়ত তার মাথা ঠিক থাকতে হবে। একজন ইনসেন পারসন কন্ট্রাক্ট শুরু করতে পারবে না, কিংবা অন্য কোনো যে লিগাল যে ডিসকোয়ালিফিকেশন হয় সেরকম কিছু হলে তারা করতে পারবে না। লিগ্যালিটি, the object of the contract must be legal. For example, no insurance can be had for illegal acts. Every agreement of which the object or consideration is unlawful is void. The object of an insurance contract is a lawful object. Insurance policy contract সবসময় লিগাল হওয়া যায়। কেউ বললো আমি চুরি করবো, এই চুরি করতে যদি ফেল করি তার টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, সেটা কিন্তু হবে না, কারণ চুরি করাটা ইলিগাল কাজ। কোনো রকম ইলিগাল কাজের জন্য ইন্স্যুরেন্স করা যেতে পারে না, আর সেটা ভয়েড হবে না। এই পয়েন্টগুলো যেগুলো আগে পড়লাম সেগুলো এবার খুব ইম্পর্টেন্ট, আলাদা করে প্রশ্ন আসবে, এগুলোকে কি বলে, তার মানে কি। কোয়ারশন, কোয়ারশন ইনভলভস প্রেশার অ্যাপ্লাইড থ্রু ক্রিমিনাল মিনস। কেউ যদি ভয় দেখিয়ে কিছু করে সেটা হচ্ছে কোয়ারশন। কোয়ারশন করে কোনো এগ্রিমেন্ট করলে সেটা ভ্যালিড হবে না। Undue influence, when a person who is able to dominate the will of the another uses his or her position to obtain an undue advantage over the other. একজন কাউকে ডমিনেট করতে পারছে, কারোর কাছে আন্ডারে চাকরি করছে, কার কাছে ধার আছে, সে বলো তোমাকে এটা করতেই হবে, তুমি এই এগ্রিমেন্টে সই করো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা ভ্যালিড হবে না। ফ্রড, when a person includes another to act on a false belief that is caused by a misrepresentation he or she does not believe to be true. It can arise either from deliberate concealment of facts or through misrepresenting them. মানে ফ্রড, কেউ চালাকি করে কোনো একটা জিনিস সে কাউকে দিয়ে করাচ্ছে কিন্তু তাকে না বলে, মিথ্যে কথা বলে কিংবা কিছু সত্য গোপন করে, সেটাকে বলা হয় ফ্রড। ফ্রড করে যদি কোনো এগ্রিমেন্টে কাউকে সই করানো হয় সেটাও কিন্তু ভ্যালিড হয় না।
এটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। মিস্টেক, error in one's knowledge or belief or interpretation of a thing or event. This can lead to an error in understanding an agreement about the subject matter of the contract. অনেক সময় কন্ট্রাক্টে অনেক কেউ ভুল করে, মানে ভুল করে কি সে জানেই না ব্যাপারটা, ঠিক জিনিসটা জানে না, কিংবা সেই জিনিসটা পড়েছে কিন্তু তার অন্যভাবে ইন্টারপ্রিটেশন করেছে, মানেটা অন্যভাবে করেছে, সেটাকে ভুল বলা হয়, মিস্টেক বলা হয়। সেটা কিন্তু বুঝতে ভুল করা হয়, তাতে অ্যাগ্রিমেন্টে একজন একরকমভাবে সই করলো একটা জিনিস ভেবে, কিন্তু তার লেখাটা তার অন্য মানে আছে। সেটা যদি হয় সেটাও তাহলে কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না। ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট স্পেশাল ফিচার্স, এইটা খুব ইম্পর্ট্যান্ট। উবেরিমে ফিডেস, উবেরিমে ফিডেস আর আটমোস্ট গুড ফেথ, এই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করা হয় উবেরিমে ফিডেসটা কী, তার কয়টা অপশানস থাকে, সেটা ঠিক কোনটা ঠিক ভুল আপনাকে লিখতে হবে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। দিস ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যান ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, also called uberima fides. It means that every party to the contract must disclose all material facts relating to the subject matter of insurance. ইন্স্যুরেন্স করার সময় যাকে ইনশিওর করা হচ্ছে তাকে কিন্তু সমস্ত কিছু ঠিক বলতে হবে, না হলে কিন্তু সেটা ভ্যালিড হবে না। সে যদি কিছু লুকিয়ে রাখে, চেপে রাখে, সেটা কিন্তু ইন্স্যুরেন্সটা ভ্যালিড হবে না। আর ডিস্টিংশন মে বি মেড বিটুইন গুড ফেথ অ্যান্ড আটমোস্ট গুড ফেথ। এখানে একটা ডিস্টিংশন করা হয়, একটা গুড ফেথে একটা ব্যাপার আছে, একটা আটমোস্ট গুড ফেথের একটা ব্যাপার আছে। উবেরিমে ফিডেস যেটা ইন্স্যুরেন্সে দেখা হয় সেটাকে আটমোস্ট গুড ফেথ বলা হয়। আমি বোঝাচ্ছি। All commercial contracts in general require that good faith shall be observed in their transaction and there shall be no fraud or deceit when giving information. যে কোনো কমার্শিয়াল কন্ট্রাক্ট, যে কোনো বাড়ি কেনা বেচা, যে কোনো রকম জিনিস কেনা বেচা, যে কোনো কন্ট্রাক্ট যেটা হয় সেটাতে কিন্তু গুড ফেথের ব্যাপার থাকে, যে ঠিক আছে, ঠিক ঠিক জিনিসটা বলা হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে শুধু আটমোস্ট গুড ফেথ, শুধু গুড ফেথ বললে হবে না, আর একটু বেশি বাড়িয়ে দিতে হবে। এইসব সাধারণ ব্যাপারে কিন্তু একেবারে ডিটেলসে সব কিছু সময় সব ডিটেলসে না বললেও চলে, যে কোনো সাধারণ কন্ট্রাক্টে। কিন্তু এর ক্ষেত্রে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু সেটা হলে চলবে না, তাকে ডিটেলসে সত্যি কথাটা আগে বলে দিতে হবে। কীরকম আমি বোঝাচ্ছি পরে। দ্য রুল অবজার্ভড হিয়ার ইজ দ্যাট অফ কেভিয়েট এম্পটার। কেভিয়েট এম্পটার আরেকটা ইম্পর্টেন্ট কথা, তার মানে হচ্ছে which means buyers beware, যে কিনছে খরিদ্দারকে, তাকে he should be beware, তাকে সাবধান থাকতে হবে। The parties to the contract are expected to examine the subject matter of the contract, and so long as one party does not mislead the other and the answers are given truthfully, there is no question of the other party avoiding the contract. প্রত্যেকটা জিনিস ঠিক ঠিক বলতে হবে, ঠিক ঠিক বোঝাতে হবে, তখন দুপক্ষই যখন যেন ঠিক করে ঠিক সব কিছু ডিটেলসে জেনে কন্ট্রাক্টে সই করছে, তখনই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে। এবার আটমোস্ট গুড ফেথে আসছি। ওই উবেরিমে ফিডেসের কী কী লাগবে। ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট স্ট্যান্ড অন আ ডিফারেন্ট ফুটিং। Firstly, the subject matter of the contract is intangible and cannot be easily known through direct observation or experience by the insurer. মানে এটা তো একটা ইনট্যাঞ্জিবল জিনিস, এই ইন্স্যুরেন্স ব্যাপারটা। এটা আমরা একটা রেফ্রিজারেটর কিনছি কিংবা একটা গাড়ি কিনছি, চোখে দেখা যায় না। এটা কিছু আন্ডারস্ট্যান্ডিং, কিছু কন্ট্রাক্টে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে না, এরকম কটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেগুলো কিন্তু ডিটেলসে বুঝতে হবে, জানতে হবে দুপক্ষকে। Again, there are many facts which by their very nature may be known only to the proposer. The insurer has to often rely entirely on the latter for information. ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার কি অসুখ আছে, কি অসুখ নেই, সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যদি ইন্স্যুরেন্স করার সময় না বলেন, সেটা পরে জানা গেলে সেটা অসুবিধা হতে পারে ইন্স্যুরেন্স পাওয়ার ক্ষেত্রে, সেটা আমি পরে বোঝাচ্ছি। কিন্তু এইখানে বেশি ইম্পর্টেন্ট, তাকে পুরোটা বুঝিয়ে বলতে হবে, যে তাকে আগে থেকেই বলে দিতে হবে। Hence, the proposer has a legal duty to disclose all material information about the subject matter of insurance to the insurers who do not have this information. ইন্স্যুরেন্স যা করছে তাদের তো যা জানার কথা নয় আপনার কি অসুখ আছে না আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। David made a proposal for an insurance policy. At the time of applying for the policy, David was suffering from an under treatment for diabetes. But David did not disclose the fact to the insurance company. David was in his 30s, so the insurance company issued the policy without asking David to undergo a medical test. Few years down the line, David's health deteriorated and he had to be hospitalized. David could not recover and died in the next few days. A claim was raised to the insurance company. To the surprise of David's nominee, the insurance company rejected the claim
In its investigation, the insurance company found out that David was already suffering from diabetes at the time of applying for the policy, and this fact was deliberately hidden by David. Hence, the insurance contract was declared null and void and the claim was rejected. বুঝতে পারলেন তো, মানে ডেভিড একটা ইন্স্যুরেন্স পলিসি করছিল, তার ডায়াবেটিস ছিল, সে সেটাকে বলেনি, সেটাকে চেপে লুকিয়ে ইন্স্যুরেন্স করেছে। ডেভিডের বয়স কম ছিল, 30 বছর মতন বয়স ছিল, তাই ইন্স্যুরেন্স কোম্পানি সেই পলিসিটাকে করে নিয়েছে, কিন্তু মেডিকেল টেস্টও করেনি, কারণ যারা ইয়াং ছেলে, 30 বছর বয়স, দেখতে হেলদি লাগছে, ডায়াবেটিস আর বোঝা যায় না, করে নিয়েছে। কিন্তু কয়েক বছর পরে সেটা খুব সিরিয়াস হয়ে যায়, তাকে হসপিটালাইজ করতে হয়। হসপিটালাইজ করার পরে সে রিকভার করতে পারেনি, মারা যায় ট্রিটমেন্টের পরে। তখন যখন ক্লেম রেজ করা হয়, তখন যে নমিনি করেছিল তারা কিন্তু ইন্স্যুরেন্সের টাকা পেল না। ইন্স্যুরেন্স কোম্পানি সে ক্লেমটা রিজেক্ট করে দিল, কারণ ইনভেস্টিগেশনে জানা যায় যখন ডেভিড ওটা করেছিল তখন তার অলরেডি খুব ডায়াবেটিস ছিল, সেটা সে চেপে রেখে না বলে পলিসি করেছিল। আর সেটা যখন ডেলিভারিটলি সেটা চেপে রাখা ছিল, ইনফর্ম করা হয়নি, তাই জন্য ইন্স্যুরেন্স কোম্পানি সেই কন্ট্রাক্টটাকে আর অ্যাকসেপ্ট করেনি। কন্ট্রাক্ট তখন অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু সেটাকে ক্লেমটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। Material information is that information which enables the insurers to decide whether they will accept the risk, if so, at what rate the premium, and subject to what terms and conditions. যে কোনো রকম এগ্রিমেন্ট করা হয় ইন্স্যুরেন্সটা, সেটা আগে ইন্স্যুরার দেখে নেয়, আন্ডাররাইটার দেখে নেয় যেটা নেবো কি নেবো না। তাই জন্য সেই ইনফরমেশনগুলো খুব জরুরি, সেইগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল ইনফরমেশন। সেগুলো দেখে নেয় যে এই ইন্স্যুরেন্সের এই টাকায় নেওয়া উচিত কি নেওয়া উচিত না, কিংবা না হলে নিতেই হয়, তাহলে প্রিমিয়াম তার বাড়বে কিনা। This legal duty of utmost good faith arises from under common law. The duty applies not only to material facts which the proposer knows, but also extends to the material facts which he ought to know. মানে ডিউটিটা এখানে বর্তাচ্ছে যে ইনস্যুর করছে তার উপরে, তাকে নিজে থেকেই সব কিছু বলে দিতে হবে। প্রপোজারের যেটা জানা তাকে বলা উচিত, আর যেটা তার জানা উচিত সে নিজে থেকেই তাকে সেটা তার বলতে হবে। এখানে একটা করে এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে, following are some examples of material information that a proposer should disclose while making a proposal. লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওন মেডিকেল হিস্ট্রি, এগুলো তাদের বলা উচিত। ওন মেডিকেল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি অফ হেরিডিটারি ইলনেসেস, কোনো হেরিডিটারি কোনো অসুখ আছে কি না, হ্যাবিটস লাইক স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং, এগুলো সিম্পল ইংলিশ, এগুলো আমি বোঝানোর দিকে যাচ্ছি না, আপনারা বুঝতেই পারছেন কী আছে, কিন্তু পয়েন্টগুলো বলে দিচ্ছি। অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক, কাজে যায় না, কেন যায় না, অসুস্থতা, এজ, বয়স বেশি হয়তো সেটা লুকানো হচ্ছে। হবিজ, এমন কোনো হবিজ আছে যেটা হয়তো ক্ষতিকর, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন লাইক ইনকাম ডিটেলস অফ দ্য প্রপোজাল, হয়তো তার টাকা নেই প্রিমিয়াম টাকা দেওয়ার মতন, কিন্তু সে ইন্স্যুরেন্স করে নিচ্ছে, যে সাথে সেরকম কাজ করে না, কিন্তু দিতে পারবে না, কিন্তু সে প্রিমিয়াম করে নিল, পলিসি করে নিল। প্রি এক্সিস্টিং লাইফ ইন্স্যুরেন্স পলিসিস, অকুপেশন এটসেট্রা, আগে কিছু ইন্স্যুরেন্স পলিসি কী আছে নেই সব কিছু তার নিজে থেকে বলে দেওয়া উচিত। এটা তো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হলো। ফায়ার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কী আছে, কনস্ট্রাকশন ইউজেজ অফ বিল্ডিংটা কী ব্যবহার হয়, কীরকমভাবে কনস্ট্রাকশন ঠিক আছে, ভালো আছে না খারাপ আছে, বিল্ডিংটা কত বছরের পুরনো, কিরম গুড জিনিসপত্র সেখানে স্টোর করা হয়, সেখানে ইনফ্লেমেবল জিনিস কিছু রাখা হয় কিনা, সেই অনুযায়ী ফায়ার ইন্স্যুরেন্স ডিসাইড করা হবে। মেরিন ইন্স্যুরেন্স, ডেসক্রিপশন অফ গুডস, মেথড অফ প্যাকিং এটসেট্রা। মেরিন ইন্স্যুরেন্সের যেগুলো ট্রাভেলিংয়ের ইন্স্যুরেন্স যেগুলো হয় সেগুলোকে মেরিন ইন্স্যুরেন্স বলা হয়। মালপত্র যেগুলো ডেলিভারি করা হয়, পাঠানো হয়, সেইগুলো কী কীরকম জিনিস যাচ্ছে, তাই ভেঙে যাওয়ার চান্সেস আছে কিনা, কাঁচের জিনিস আছে কিনা, কিরকমভাবে প্যাকিং করা হয়েছে, ঠিক করে করা হয়েছে কিনা, নিজে থেকে সব কিছু কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে তাদেরকে বলে দেওয়া উচিত, যে ইন্স্যুরেন্স করছে তাকে। মোটর ইন্স্যুরেন্স, ডেসক্রিপশন অফ দ্য ভেহিকল, কীরকম গাড়ির কন্ডিশন, কবে পারচেস হয়েছে, সেসবগুলো বলতে হবে। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও একই ব্যাপার। Insurance contracts are thus subject to a higher obligation. When it comes to insurance, good faith contracts become utmost good faith contracts. এবারে ডেফিনেশন, দ্য কনসেপ্ট অফ উবিয়াম অফ ফিডেস, এখানে গোল লাল করে দেখিয়ে দেওয়া হচ্ছে, ইজ ডিফাইন্ড অ্যাজ ইনভলভিং এ পজিটিভ ডিউটি টু ভলেন্টারিলি ডিসক্লোজ, মানে নিজে থেকে ডিসক্লোজ করতে হবে। ভলেন্টারি ডিসক্লোজ ইজ ইম্পর্টেন্ট কথাটা এখানে। অ্যাকিউরেটলি অ্যান্ড ফুললি অল ফ্যাক্টস মেটেরিয়াল টু দ্য রিস্ক বিং প্রপোজড ওয়েদার রিকোয়েস্টেড অর নট, চাওয়া হোক কি না হোক, নিজে থেকে অ্যাকচুয়ালি
পুরো নিজে থেকে সব কিছু অ্যাকিউরেটলি অ্যান্ড পুরোপুরিভাবে সেটা সব কিছু জানিয়ে দেওয়াটা হচ্ছে উবের ফিডিসের কনসেপ্টটা। ইফ utmost good faith is not observed by either party, the contract may be avoided by the other. একজন যদি সেটাকে মেনটেন না করে তাহলে একজন সেই কন্ট্রাক্টটাকে মানতে নাও পারতে পারে। This essentially means that no one should be allowed to take advantage of his own wrong, especially while entering into a contract of insurance. আজকে আমার মনে হয় এই এতখানি রাখছি। আমি এটা একটা সেকেন্ড পার্ট করব, কারণ এই চ্যাপ্টারটা বড় আছে, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। এত বড় ভিডিও দেখতে হয়তো আপনাদের একবারে অসুবিধা হবে। আমি এটা ফার্স্ট পার্টে এইটুকু রাখছি। আমি এর পরের বারে ইমিডিয়েটলি কালকের মধ্যেই আমি আরেকখানা ভিডিও বানিয়ে নেবো এর সেকেন্ড পার্টটা, তাহলে চ্যাপ্টারটা কমপ্লিট হবে। একসঙ্গে চ্যাপ্টারটা বড় করে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে অসুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। এই উবের ফিডার্সটা খুব ইম্পর্ট্যান্ট, তাই জন্য বেশি ডিটেলসে বললাম, এটা দেখে নেবেন। এরপরে আমি আরও ডিটেলসে এরপরেই বলবো। আমি সেকেন্ড পার্টেই দেখবেন, এই ভিডিওটারই সেকেন্ড পার্ট আমি করছি, তাতে এটাকে আর একটু বেশি করে বলে দেবো, আর তাছাড়া এই চ্যাপ্টারের বাকি অংশটা শেষ করে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। এরকম ধরনের ভিডিও আমি অনেক বানিয়ে থাকি, আরও অনেক IC38 ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আমি সেখানে লিঙ্কে দিয়ে দিচ্ছি। সেগুলো তো নানান রকম পরীক্ষা দেওয়ার টেকনিক, শর্টকাট মেথডস দেওয়া আছে, অন্য চ্যাপ্টার্সও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। তাছাড়া আমার আরও এডুকেশনাল ভিডিওস আছে, সেগুলো আপনি লিঙ্ক অ্যান্ড ডেসক্রিপশনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। আশা করি এই IC38 চ্যাপ্টার নম্বর 5 ওপর যে কোয়েশ্চেন আনসার ভিডিওটা করলাম সেটা আপনাদের কাজে লেগেছে, ভালো লেগেছে। যদি এরকম ভিডিওটা দেখতে চান আপনারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, যদি আপনি চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন। আমি এরকম অনেক ভিডিও বানিয়েছি, IC38 এর বেশ কিছু ভিডিওস আছে, সেগুলো আপনি পেয়ে যাবেন। নোটিফিকেশান এসে একটা বেল বাটনটা টিপে দিলে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর ভালো দেখে থাকলে লাইক করে দেবেন, আর আপনার বন্ধুবান্ধব কলিগস যারা এরকম পরীক্ষা দিচ্ছে তাদের শেয়ার করে দেবেন। আর এরকম ধরনের আমি আরও অনেক ভিডিও বানিয়ে থাকি এডুকেশন সাবজেক্টসের ওপরে। ধরুন পরীক্ষার ইন্টারভিউ কিংবা দিতে হয়, কিংবা গ্রুপ ডিসকাশন, কিংবা আরও অনেক নলেজ বেসড জেনারেল নলেজের ওপরে, এমনি কমন টপিক্সের ব্যাপারে। তো সেই ইনফরমেশনগুলো অ্যাডভান্সড ইংলিশের ওপরে কিছু ভিডিওস আছে, সেসব ভিডিওসগুলো আপনি দেখতে পেয়ে যাবেন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। So thank you so much and best of luck for your IC38 examination.